বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিনাশকাল এসেছে কিনা জানা নেই, সেটা তো বোঝা যাবে 4 জুন। কিন্তু এবারে নির্বাচনী প্রচারে বিভিন্ন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে এমন কিছু শব্দবন্ধ বেরিয়ে এসেছে যেগুলো তার পদমর্যাদাকে সম্পূর্ণভাবে ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু তারপরেও কোথাও একটা মাত্রা থাকে, একটা সীমানা থাকে, সেটাও মনে হয় এইবার উল্লঙ্ঘন করা হয়ে গেল। আরামবাগে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন তার হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মঞ্চের ওপর থেকে বললেন, সব সাধু সমান হয় না, সব স্বজনও সমান হয় না। এই যেমন আমাদের মধ্যেও তো সবাই সমান নয়। বহরমপুরে একজন সাধু আছেন, আমি অনেক দিন ধরে শুনছি, কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আমার শ্রদ্ধার্ঘের তালিকায় ভারত সেবাশ্রম সংঘ অনেক দিন ধরে রয়েছে। কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, তাকে আমি সাধু বলে মানি না, কারণ সে ডিরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছে। এটা শোনার পর যদি আপনি তবুও মেনে নেন যে ঠিক আছে, একজন ব্যক্তিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে একজন সম্পর্কে তিনি এরকম কটু কথা বলেছেন, এরকম একটা মন্তব্য করেছেন। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলতে শুরু করলেন সেগুলো ভয়ঙ্কর বিস্ফোরক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আইডেন্টিফাই করে রেখেছি আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। রামকৃষ্ণ মিশনকে কি আমি হেল্প করিনি? সিপিএম যখন আপনাদের খাবার বন্ধ করে দিয়েছিল তখন আমি কিন্তু আপনাদের পূর্ণ সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা এসে তরকারি কেটে দিত, সিপিএম আপনাদের কাজ করতে দিত না, আমি কিন্তু আপনাদের পাশে ছিলাম। এরপর মুখ্যমন্ত্রী বলছেন, দিল্লি থেকে নির্দেশ আসে যে বিজেপিকে ভোট দিতে বলো। রামকৃষ্ণ মিশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে যারা দীক্ষা নিয়েছেন, যারা ওদের মেম্বার, তারা রয়েছেন। এবার তাদের আপনি ভালোবাসতে পারেন, দীক্ষা দিতে পারেন, কিন্তু অন্যকে ভোট দিতে হবে এটা আপনি কেন বলবেন? রামকৃষ্ণ মিশন ভোট দেয় না এটা আমি জানি, তাহলে অন্য কাউকে ভোট দিয়ে দাও সে কথা আপনি কেন বলবেন? এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেউ কেউ ভায়োলেট করছে, সবাই না। তারপর তিনি বলেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না যদি আপনাদের এই মেয়েটা না থাকতো। এখানে আপনি খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রী প্রথম যে কথাটা বলছেন যে আমি আইডেন্টিফাই করে রেখেছি, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে তার মানে বিভিন্ন জায়গা থেকে তিনি ইনফরমেশন পাচ্ছেন, তাকে ইনফরমেশন সাপ্লাই করা হচ্ছে এবং তিনি সাধু সন্ন্যাসীদের উপরে রীতিমতো নজর রাখছেন। যে ইনফরমেশন পাচ্ছেন তার উপরে ভিত্তি করে রীতিমতো একটা উইচ হান্ট করছেন তিনি, এবং সাধু সন্ন্যাসীদের ধরে ধরে, রামকৃষ্ণ মিশন ধরে ধরে তারপর তিনি আক্রমণ করছেন। এটা কিন্তু এবারে নির্বাচনের অন্যতম একটা মুহূর্ত। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের রাজনীতির জন্য কিভাবে ব্যবহার করেন সে কথা কারুরই অজানা নয়। ইমামদের সঙ্গে তিনি যেভাবে সখ্যতার একটা সম্পর্ক বজায় রাখেন এবং তারই সঙ্গে তাদের বদান্যতা, রাজনৈতিক প্রভাব বিস্তার করার ক্ষমতাকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কাজে লাগিয়েছেন, সুযোগ নিয়েছেন, এটা সর্বজন বিদিত। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন এমন দুটি ইনস্টিটিউশন, তারা কিন্তু সব সময় রাজনীতি থেকে একটা দূরত্ব বজায় রেখেছে, বা উল্টো দিক দিয়ে বলতে গেলে সবার সঙ্গে তারা সমান সখ্যতা বজায় রেখেছে। কারোরই তারা বেশি কাছেও যায়নি, বেশি দূরেও যায়নি, নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থেকেছে। এবং সেই দূরত্ব উল্লঙ্ঘন করার একটা অভিযোগ যখন 2020-তে উঠে এসেছিল, সেই সময়ও কিন্তু এই নিয়ে চর্চা হয়েছিল, সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলুর মঠে দাঁড়িয়ে কিছু বক্তব্য রেখেছিলেন, কিছু রাজনৈতিক বক্তব্য, সিএএ নিয়ে তিনি কিছু বক্তব্য রেখেছিলেন, এবং সেই সময় প্রধানমন্ত্রী এই কথা বলতে পারেন কি পারেন না, তার থেকেও বেশি সমালোচনা যে বিষয়টা নিয়ে হয়েছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বেলুর মঠের মতো জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা বক্তব্য রাখতে পারেন কি পারেন না। এই নিয়েই কিন্তু একেবারে চর্চার ঝড় বয়ে গিয়েছিল, এবং সেই সময়েও ভারত সেবাশ্রম সংঘ বলুন, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, সকলেই কিন্তু এই মন্তব্য থেকেও সম দূরত্ব বজায় রেখেছিলেন। তখনও কিন্তু তারা কারোর প্রতি সখ্যতা দেখাননি। কিন্তু সেই যে চাকাটা ঘুরতে শুরু করলো, এরপর থেকে এই রাজনীতির প্যাঁচের মধ্যে এই ইনস্টিটিউশনগুলো বারবার পড়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয়, তাহলে দুটি রাজনৈতিক দল দুজনের দিকে আঙুল তুলেছেন এবং মাঝখানে পড়েছে ভারত সেবাশ্রম সংঘ বা বেলুর মঠ বা রামকৃষ্ণ মিশন। যেমন প্রশ্ন উঠে এসেছে যে তারা কি তাহলে রাজনৈতিক সখ্যতা বজায় রাখছেন? কাজের জন্য, জমির জন্য, নিজেদের কাজের আরো বিস্তার ঘটানোর জন্য কি তারা এই রাজনৈতিক সখ্যতার উপরে নির্ভর করছেন? সত্যিই কি তারা রাজনীতির অন্দরে ঢোকার চেষ্টা করছেন? এবং সেখান থেকে এই প্রশ্ন উঠে এসেছে যে তাহলে শুধুমাত্র মানুষের সেবা বা ভক্তিভাবী নয়, এই জায়গাগুলোর মধ্যে কি দুটো ফুলের শিকড়ও বিস্তার লাভ করেছে? দেখুন, এইবারে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, আগেও বললাম, এটা কিন্তু রাজনীতি
রাজনীতির এবং এই নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যেখানে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন, এইরকম আক্রমণ করেছেন। এরপরে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বের করা হয়নি। বিক্ষিপ্তভাবে কিছু প্রতিবাদ এসেছে। অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে এই যে নীরবতা দেখা যাচ্ছে ইনস্টিটিউশনগুলির তরফ থেকে, এটা কি উপেক্ষার লক্ষণ নাকি এটা সম্মতির লক্ষণ? তবে আগেই বললাম, বিক্ষিপ্ত কিছু প্রতিবাদ এসেছে। স্বামী দিব্যানন্দ মহারাজ তার কথা সামনে রেখেছেন, প্রতিবাদ করেছেন। তারই সঙ্গে কার্তিক মহারাজ, তিনিও কিন্তু বক্তব্য সামনে রেখেছেন। এবং একটা অদ্ভুত মন্তব্য সামনে এসেছে ভারত সেবাশ্রম সংঘের দুর্গাপুর শাখার সম্পাদকের কাছ থেকে, স্বামী আত্মস্থানন্দ। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কি ব্যাখ্যা দেব? সে তো একটা পাগলি, কখন যে কোথায় কি বলে তার কোনো ঠিক নেই। প্রাইম মিনিস্টারকে উল্টোপাল্টা কথা বলে, একজন মুখ্যমন্ত্রীর যা বলার কথা সেগুলো কখনোই বলেন না। এসব কথাগুলোকে মাথা খারাপ ছাড়া আর কি বলবো? দেখুন, ভারত সেবাশ্রম সংঘের দুর্গাপুর শাখার সম্পাদক, তিনি মুখ্যমন্ত্রী কি বলেছেন, উল্টোপাল্টা কথা বলেছেন, তার প্রতিবাদ করছেন, ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টারকে কি বলেন সে সম্পর্কেও তিনি ওয়াকিবহাল এবং তারও প্রতিবাদ করছেন। এইটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা পয়েন্ট। যাই হোক, আগেই বললাম কার্তিক মহারাজও কিন্তু মুখ খুলেছেন এবং তিনি স্পষ্ট বলছেন, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন যে তিনি নাকি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেবেন না, এই বিষয়টা নিয়ে কার্তিক মহারাজ বলছেন, আমি এরকম কোনো কথা কোথাও বলিনি, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমি একজন সন্ন্যাসী, তবে আমি একজন হিন্দু। হিন্দুদের ওপরে যদি আক্রমণ নেমে আসে তাহলে আমি তার প্রতিবাদ করব। আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনুগামীরা রয়েছেন তারা বিভিন্নভাবে প্রতিবাদের কথা ভাবনা চিন্তা করছেন, আইন আদালতেও তারা যাবার কথা ভাবছেন, মামলার কথাও তারা ভাবছেন, তারা আইনি পরামর্শ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে বিজেপি যে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সে তো বলাই বাহুল্য, এবং সেটা শুরুও হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভা থেকে এই বিষয়টার তীব্র প্রতিবাদ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রী বাংলার জনগণের উদ্দেশ্যে বলেছেন যে যারা বাংলার এই সেবা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নয়, তাদের আপনারা ভোট শক্তির মাধ্যমে এমন সাজা দেবেন যাতে তারা আর কোনোদিন আমাদের সাধু সন্ত মহাপুরুষদের অপমান করতে না পারে। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো ঝাঁজ বাড়িয়েছেন, আরো তীব্রভাবে তিনি আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভোট ব্যাংকের জন্য এই ধরনের কাজকর্ম করছে, হিন্দু সাধুদের অপমান করছে। তিনি বলেন, দেশে বিদেশে খ্যাত ইসকন, স্বামী বিবেকানন্দের তৈরি করা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ, এই সংগঠনগুলির দিকে আঙুল তুলছে বাংলার সরকার। বাংলার সরকার তাদের অপমান করছে নিজের ভোট ব্যাংকের স্বার্থে। ভোট ব্যাংকের স্বার্থে বাংলার সাধারণ মানুষের স্বার্থ, বাংলার সাধারণ মানুষের আবেগকে ভুলে গেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণে তারা এই ধরনের মন্তব্য করছে, সাধু সন্তদের নাম ধরে ধরে হুঁশিয়ারি দিচ্ছে। এত তাদের হিম্মত, তৃণমূল কংগ্রেস এতটাই নিচু স্তরে নেমে গেছে, নিজের ভোট ব্যাংকের কট্টরপন্থী মুসলিম চাপে ভোট পাওয়ার জন্য তারা হিন্দু সাধুদের আক্রমণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন যে হিন্দুদের ভাগীরথী নদীতে ডুবিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন, বিজেপি এই গোটা বিষয়টা নিয়ে ধর্মীয় মেরুকরণের দিকে যে এগিয়ে যাবে সেটা তো জানাই কথা, কিন্তু প্রশ্নটা হলো এর মাধ্যমে সত্যি কি কোনো বিভাজন দেখতে পাওয়া যাবে? এর আগে আমরা বারবারই দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের এনআরসি, সিএএ এই সমস্ত কিছুর জুজু দেখিয়েছেন এবং সেই ভয়টা থেকে তিনি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন। এবারে বিজেপিও সেই একই পথে এগোয় কিনা সেটা দেখার বিষয়। দেখুন, একটা বিষয় পরিষ্কার করে দেওয়া উচিত, এর আগে আমরা বারবারই দেখেছি মন্দির, মসজিদ বা গির্জাকেও ছাড়া হয়নি, সেগুলোকেও কিন্তু রাজনীতির ব্যাপারিতে পরিণত করা হয়েছে। কোথাও পূজারীদের দিয়ে প্রচার করা, কোথাও ইমামদের ব্যবহার করে বা কোথাও পাদ্রীদের ব্যবহার করে প্রচার করা, এটা কিন্তু বারবারই দেখা গেছে, কোথাও ছোট করে, কোথাও বড় করে। এবং তারই সঙ্গে আজ অনেকেই তেড়ে আসতে পারেন, কিন্তু যে সংগঠনগুলির কথা বারবার বলা হচ্ছে সেখান থেকেও কিন্তু মাঝে মধ্যেই আধ্যাত্মিক চিন্তাভাবনার থেকে রাজনৈতিক চিন্তাভাবনা, মানুষের সেবার থেকে ব্যক্তিগত সেবার চিত্র উঠে এসেছে। সেই উদাহরণের সংখ্যাটা কম হতে পারে, কিন্তু উঠে এসেছে এগুলো। বিভিন্ন সময় আপনি দেখবেন অমুক নেতা নেত্রীর সঙ্গে ছবি, তমুক নেতা নেত্রীর সঙ্গে ছবি, তমুক রাজনৈতিক দলের ছবি, তাদের অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছেন, এরকম বিষয় উঠে এসেছে। কিন্তু আগেই বললাম সংখ্যাটা কম। তার কারণ এই সংগঠনগুলির যারা মার্গ প্রদর্শক থেকেছেন তারা অত্যন্ত শক্ত হাতে এই সংগঠনগুলিকে এগিয়ে নিয়ে গেছেন। নিজেদের লক্ষ্যে যেন তারা অবিচল থাকতে পারেন, নিজেদের রাস্তায় যেন তারা অনড় থাকতে পারেন, সেই দিকটা তারা কিন্তু একদম নিশ্চিত করেছেন। কারণ তারা জানতেন যে রাজনীতি শুধুমাত্র তাদের মনকে যে কলুষিত করে বা দূষিত করে তাই নয়, তারই সঙ্গে মনকে কালিমা লিপ্ত করে।
এবং ফাইনালি এখানে প্রশ্ন করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ কি সেই জায়গাটায় চলে গেছে, ফাইনালি সেই জায়গাটায় পৌঁছে গেছে? আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন, সেখানে প্রশ্ন করতে হয় এটা কি শুধুই তার বাতুলতা, নাকি আস্তে আস্তে তার দিকে যারা ছিলেন বা তিনি যাদের সমর্থন পাচ্ছিলেন সেখানে কোথাও একটা চাকা ঘুরে যাচ্ছে, এইরকম কোনো ইঙ্গিত তিনি পাচ্ছেন যে কারণে তিনি বারবার ঝাঁঝিয়ে উঠছেন? কোনটা? এই ইকুয়েশন, এই অঙ্কটা একটু পরিষ্কার হওয়া দরকার মানুষের সামনে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।